যুবকদের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা হাদিস এসেছে, তিনি বলেছেন ক্বালা লা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে আদমের সন্তানরা 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত এক পদ অগ্রসর হতে পারবে না। সেখানে আমরা কি ব্যতীত? একটু কথা বলেন। তার মানে এই পৃথিবীতে যারা এসেছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে এবং এই 5টা বিষয়ের জবাব দেওয়া ছাড়া এক পা অগ্রসর হতে পারবে না। সেটা কি? প্রথমত রাসূল বলেছেন আন উমরিহি ফিমা আফরাহু, তার নিজের জীবনকাল, এই জীবনকাল দেওয়া হয়েছিল কোন কাজে তিনি অতিবাহিত করেছেন। একজন মানুষের অন্তত পক্ষে জ্ঞান হওয়া থেকে শুরু করে কবর যাওয়া পর্যন্ত একটা জীবনকাল, এই জীবনকালটা কোন কাজে ব্যয় করেছে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। কয়টা হলো? এক। 2 হলো ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু, তাকে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন। প্রত্যেক মানুষের নিকটে যৌবনকাল হলো একটা অতি উত্তম সময়, নাকি বলেন? আজকের যারা মুরব্বী আছেন তারা উপলব্ধি করছেন যে যৌবনকালটা হেলায় খেলায় কেটে দিয়েছি কিনা। কথা বলেন। তো আজকের যুব সমাজে অনেক মুরব্বী যুবক হিসাবেই আছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ ভাই তো নিজের কি যৌবনকাল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা এখানে বয়োবৃদ্ধরা এসেছেন আপনাদের মনটা বড়ই চাঙ্গা যে যুব সমাবেশে আমি একজন যুবকের মতো, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দ্বিতীয় কোশ্চেন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা করবেন, হে আল্লাহর বান্দা, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আগে হলো একটা জীবন আর পরে হলো কি প্রশ্ন যৌবনকাল। যৌবনকালেই মানুষ পড়াশোনা শেষ করে, এরপরে তিনি সংসার জীবনে যান, এরপরে তিনি কামাই অর্জন করেন, অন্যায় পথে হতে পারে, আবার কি বৈধ পথে হতে পারে। এই জন্য যৌবনকালের ইবাদত বন্দেগী অত্যন্ত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ এই সময়ে যুবকরা ভ্রান্ত পথে পরিচালিত হতে পারে, মদ গাঁজা হাতে থাকতে পারে, এরপরে যাত্রা প্যান্ডেলে থাকতে পারে। সেদিকে না গিয়ে যুবক ভাইরা যদি ইসলামাইজ হয়, যুবকেরা যদি দায়িত্ব নেয় একটা সমাজ গঠনে, একটা রাষ্ট্র গঠনে, তাহলে সমাজ যুবক ভাইদের দ্বারা ভুল পথে পরিচালিত হতে পারে না, যদি যুবক ভাইদের নীতি নৈতিকতা উন্নত মানের হয়। ঠিক না? দ্বিতীয় কোশ্চেন আল্লাহ হাবিব বলেছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ তিনি কোথা থেকে উপার্জন করেছেন। চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি ডাকাতি করে, অবৈধ পন্থায়, কোন পন্থায় সে মাল উপার্জন করেছে, এটাও আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হতে হবে। কয়টা হলো? 3টা। এরপরে আল্লাহ হাবিব বলেছেন ওয়া ফিমা আনফাকাহু, এই উপার্জিত সম্পদ কোন অবৈধ কাজে ব্যয় করা হয়েছে নাকি বৈধ কাজে ব্যয় করা হয়েছে, ইসলামের কল্যাণের পথে ব্যয় করা হয়েছে নাকি ইসলামকে ক্ষতি সাধন করার নিমিত্তে ব্যয় করা হয়েছে। কয়টা প্রশ্ন হলো? 4টা। আমাদের দেশে আছে না, তার মেধা যোগ্যতা অর্থ দিয়ে ইসলামের 12টা যাতে বাজে এরকমও মুসলমান আছে। নাম হলো মুসলিম উদ্দিন, দিনের মুসলিম কিন্তু ইসলামের 12টা বাজায়। নাম হলো সলিমুল্লাহ, আল্লাহর শান্তি,
কিন্তু আল্লাহ থেকে তিনি অশান্তি সৃষ্টি করেন। আছে না নাই? নাম হলো ইমামউদ্দিন, দিনের ইমাম, কিন্তু হলো শয়তানের ইমাম। নাম দিয়া কোনো কাজ নাই। ব্যক্তি চরিত্র দেখে তিনি তার নীতি নৈতিকতা আদর্শ কোরআন ও সুন্নাহর আলোকে একটি সমাজ গঠনে তিনি কতটুকু ভূমিকা পালন করেছেন। কয়টা প্রশ্নের জবাব হলো? 4। পঞ্চম হলো আল্লাহ হাবিব বলেছেন ওয়ামাজা আবেলা ফিমা আলেমা, তাকে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে তিনি কতটুকু আমল করেছেন। এখানে যারা আছেন বসা, 1000 টাকার নোট যদি দেওয়া হয় বাজার খরচ করে আনতে পারবে না এরকম কেউ আছে? তাহলে সবাই বোঝেন 1000 টাকার নোট বোঝেন। 1000 টাকা খরচ করা হলে আপনি তন্ন তন্ন করে হিসাব করে আপনার অভিভাবকের কাছে পেশ করেন, এই 1000 টাকা দিয়েছেন বা 5000 টাকা দিয়েছেন, এই খরচ। তাহলে নিশ্চয়ই আপনার যোগ্যতা আছে, জ্ঞান আছে, মেধা আছে। তার মানে আপনি হাবাগোবা বা পাগল নন। যতটুকু আপনি যতটুকু জ্ঞান অন্বেষণ করেছেন এই জ্ঞানের আলোকে আপনার সামনে সুস্পষ্ট কোনটি খারাপ, কোনটি ভালো, কোনটি হক পথ আর কোনটি নাহক পথ, বাতিলের পথ, কোনটি ইসলামের পথ আর কোনটি গায়র ইসলামের পথ, কোনটি জান্নাতের পথ আর কোনটি জাহান্নামের পথ, কোনটি রাসূলের পথ আর কোনটি বাতিলের পথ, এটা আমাদের কাছে সুস্পষ্ট নাকি? সুস্পষ্ট না? তো সবার তো ভাইরা এই 5টি প্রশ্নকে সামনে রেখে আজকে যদি আমরা পর্যালোচনা করি, যারা যৌবনকাল উত্তীর্ণ হয়েছেন, এখন বার্ধক্যে পৌঁছে গেছেন, সমাজ নির্মাণে আপনার ভূমিকা না থাকলেও অন্তত আপনি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক, কি বলেন? আর আপনার সন্তান কিংবা আপনার ছোট ভাই দৌড়ঝাঁপ করে তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার বিদ্যা বুদ্ধি দিয়ে তিনি পারেন একটা সমাজকে আমূল পরিবর্তন করতে। যেমন ধরুন 5 তারিখের পূর্বে অর্থাৎ জুলাইয়ে 24শে জুলাই আন্দোলন শুরু হয়েছিল। সরকার খুব একটা তোয়াক্কা করে নাই, কারণ সরকারের কাছে রিপোর্ট ছিল জামাত ইসলামীকে কোণঠাসা করে রাখা হয়েছে। 15.5 বছর জামাত ইসলামী তারা ফিল্ডে নামা তো দূরের কথা, মসজিদে বসে 2-4 জন কোরআন তেলাওয়াত করবে, সহিভাবে কোরআন কারিমের মাস করবে, মাসলা মাসাইল শিখবে, এটা করতে দেওয়া হয় না। কোন বাড়িতে বসে কোন ভাইরা তাসবিহ তাহলিল করবে, কোরআন শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, এটা আওয়ামী লীগের কোন ভাইরা যদি জানতে পারে, পুলিশে খবর দিয়ে নিয়ে আসছে যে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা করতেছে, অমুকের বাড়িতে ধরো। আপনাদের ডোমার এলাকায় বুঝি হয় না? তাহলে এই জন্য সরকার মনে করেছে যে জামাতকে তো একদম নিষিদ্ধ সংগঠনের মতো তারা করে ফেলেছিল। মাঠে নামাতো দূরের কথা, ভয় থাকলেও পুলিশ ধরে নিয়ে গেছে, ঠিক না? আচ্ছা বলেন, আজকের যে সমাবেশ প্রকাশ্যে করছেন মাইক বাজায়, 5 তারিখের আগে হলে পুলিশ এতক্ষণ চলে আসতো কিনা? এসে বলতো যে প্রধান অতিথি হয়েছে মিয়া, এখন চলো তুমি রাষ্ট্রের অতিথি, কি বলেন? হ্যান্ডকাপ পরায় নিয়ে যেত। বিএনপি আন্দোলন করতে পারে নাই, অন্যান্য দলের লোকের আন্দোলন করতে পারে নাই। জামাত যদিও ভোরবেলা কিছু আন্দোলন করেছে, কিন্তু আওয়ামী লীগ মনে করেছিল যে পুলিশ দিয়ে আমি কন্ট্রোল করেছি, কোন দল ফিল্ডে নামতে পারে নাই। আর ছাত্ররা এরা আবার একটা পশুও রাখতে পারে না, কথা বলেন? কিন্তু 24শে 16ই জুলাই রংপুরের কৃতি সন্তান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী স্টুডেন্ট শহীদ আবু সাঈদকে যখন গুলি করে হত্যা করা হলো, তার আগে বুক পেতে দিয়েছিল। এই আবু সাঈদ পুলিশের সামনে নিরস্ত্র একজন ব্যক্তি, হাত পেতে যখন দেয় তখন শত্রুপক্ষ তাকে মারতে পারে না।
কিন্তু আবু সাঈদ এই বাংলাদেশের কোন ছাত্র নয়। আবু সাঈদ ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট এবং বাবা মার কর্মক্ষম একজন ব্যক্তি। বাবা মার আশা আকাঙ্ক্ষা ছিল আমার এই যুবক ছেলেটি রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, দেশ এবং জাতির কল্যাণে সে নিয়োজিত হবে, আত্মনিয়োগ করবে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কিন্তু এই আশা বিগত ফ্যাসিস্ট সরকার পূরণ হতে দেয় নাই। কারণ শেখ হাসিনার টার্গেট ছিল কত ছাত্রের জান যায় যাবে আবার ক্ষমতা চাই, ঠিক না ঠিক? সে কারণেই আবু সাঈদ বুক পেতে দিয়েছিল দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে। আমি নিরস্ত্র, আমাকে পুলিশ গুলি করে মারতে পারে না। পুলিশ পারত তাকে ধৃত করে গ্রেফতার করে যদি অপরাধী হয় আইনের মাধ্যমে তার বিচার, কিন্তু এটা না করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা একজন মেধাবী স্টুডেন্টকে গুলি করে পথকে পরিষ্কার করতে চেয়েছিল। এইটাই হয়ে গেছিল তাদের জন্য কাল। কথা বলেন, গোটা দেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট নেমে পড়েছিল। এমনকি আপনারা দেখেছেন কম বয়সী একটা বাচ্চা এখন হয়তো স্কুল যাওয়া শুরু করে নাই, পুলিশকে মারতেছে, পুলিশকে আছাড় দিচ্ছে, কি স্পর্শ করছে আর দৌড়ে দৌড়ে যাচ্ছে সামনে। দেখেছেন আপনি এই দৃশ্য? ছোট একটি বাচ্চা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তার মরণের কোনো ভয় ছিল না। আমাকে গুলি করে করুন, একটা ছোট্ট বাচ্চা এই যুবক ভাইদের সাথে তারাও একাত্মতা ঘোষণা করেছিল, ঠিক না? এভাবে করে প্রায় 2000 ছাত্রের শাহাদাত বরণের মাধ্যমে আজকে বাংলাদেশ নতুন সাজে সজ্জিত হয়েছে। বাংলাদেশের পূর্ব দিগন্তে সোনালী সূর্য উদিত হয়েছে। বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে শুরু করেছে। বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, এই যুবকদের ভূমিকা একজন যুবককে গুলি করে হত্যা করার পাশাপাশি ওই যুবকরাই ঝাঁপিয়ে পড়েছিল। আর শেখ হাসিনা সরকারকে সময় দেওয়া যায় না, সে কারণে তারা বুলেট বোমাকে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছিল। সেজন্য যুবক সমাজের একটা সমাজ এবং রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম। এখন বুঝতে পেরেছেন যুবকদের কি সাহস? বুড়ার দলে একটু ভয় দেখালেই কোকড়া নেই, কি বলেন? বিএনপি জামাত তো নামতে পারে নাই, ভোরবেলা কেউ দেখে না, জামাত মিছিল করে গেছে 100, 200 বা 500 নিয়ে, পুলিশ জানে না, পরে আবার আসি খোঁজাখুঁজি করে। কথা বলেন। আর ছাত্র জনতা, যুবক ভাইয়েরা আগামী দিনে ঘর সংসার করবে এ চিন্তা নাই, আগামী দিনে পড়াশোনা শেষ করবে, বড় চাকরি নেবে এ চিন্তা নাই, আগামী দিনে আবার বৃদ্ধা বাবা ও মা কেমনে চলবে এ চিন্তা নাই। তারপরে একটা রাষ্ট্র বিনির্মাণ করতে, একটা রাষ্ট্র সংস্কার করতে যুব সমাজের অনেক গুরুত্ব আছে, ঠিক আছে? সে কারণেই শেখ হাসিনার সরকারের যাবতীয় ষড়যন্ত্র যুবকদের কাছে ফেইল করে গেছে। এখন বলুন তো, যুবকদের গুরুত্ব আছে না নাই? যুবকরাই পেরেছে। তা না হলে যুবক ছাত্র ভাইয়ের এই দৃঢ় সাহসিকতা যদি না হতো তাহলে 2041 সাল ঠিকই আওয়ামী লীগ কভার করত, ঠিক না বিচি? আওয়ামী লীগ শেখ হাসিনাও ভাবে নাই, শেখ হাসিনার মন্ত্রী পরিষদও ভাবে নাই, শেখ হাসিনার পার্লামেন্টের যারা সদস্য ছিল তারাও ভাবে নাই, গোয়েন্দা বিভাগ ভাবে নাই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ভাবে নাই, ডিএসবিরা ভাবে নাই, আবার এনএসআই ভাবে নাই এবং ডিজিএফআই ভাবে নাই যে আকস্মিক ভাবে 5 তারিখ শেখ হাসিনার সরকার একদম দুমড়ে বুঝতে পড়বে। এটা আগে কেউ জানতো না। কার মেহেরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কারণ যুগে যুগে এই পৃথিবীতে যারা স্বৈর শাসকের ভূমিকা পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়ে তার উপকার করেছে। এবং নীলনদের মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে তারা করেছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে ধৃত করেছেন,
গ্রেফতার করেই ক্ষান্ত হয় নাই, বরং পানিতে নাকানি সুপানি খেয়ে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা ফিরআউনের লাশ এখনো পর্যন্ত অক্ষত রেখেছে। ও দুনিয়ার গোটা পৃথিবীর স্বৈর শাসকরা এই ফিরআউনের দিকে তাকাও। যদি তোমরা স্বৈর শাসকের ভূমিকা পালন করো, দেশের মানুষের উপর অত্যাচার করো, রিস্ট্রিম রোলার চালাও, নিপীড়ন করো, নির্যাতন করো, মামলা হামলা পাহাড় করে তোলো, তাহলে ওই ফিরআউনের যে দশা হয়েছে তোমারও সেই একই দশা হবে। হয় নাই? কথা বলেন। হয়েছে। কাকে দায়ী করেন? কেউ দায়ী না। এই দায়ী আপনি শেখ হাসিনা নিজে। আপনার পার্লামেন্ট দায়ী, আপনার মন্ত্রী পরিষদ দায়ী, আপনার হাতে গড়া গোয়েন্দা বিভাগ দায়ী। সত্যিকার অর্থে বাংলাদেশে সকল নাগরিকের মতামত যদি দিতেন, তাহলে আপনার এই করুণ পরিণতি আজকে হয় না। বরং বেশি কথা বলার সুযোগ নেই। বলেন 2014 সালে আপনার ভোট দিতে গিয়েছেন? তাহলে একটা পার্লামেন্টের ইলেকশন, সেখানে দেখা গেছে যে কুকুর বিড়াল ছাড়া আর কেউ ছিল না। মানে হয় কেমনে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে সরকারি গঠনে তারা সক্ষম। কথা বলেন। আর বাকি যেরকম ভাবে হলো হলো তাই নাই। 14 সালে নির্বাচন হলো, 18 সালে নির্বাচন যখন হলো, পরের দিন বুড়ার পাটা যায় দেখে যে ভোট দিয়ে আসছেন কেন, কষ্ট করে ভোট হয়ে গেছে। কথা বলেন। তার মানে দিনের পর রাত্রে হয়ে গেছে। এই জন্য 18 সালের সরকারকে বলা হয় নিশিরাতের সরকার। ঠিক আছে। এরপরে 24 সালে এসে গোটা দুনিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারকে এই ওয়ার্নিং দিয়েছে, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই চাপ আন্তর্জাতিক দুনিয়া থেকে দেওয়া হয়েছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারকে। কিন্তু শেখ হাসিনার সরকারের বিগত পার্লামেন্টের যিনি মন্ত্রী পরিষদের দায়িত্ব পালন করেছেন, এ কে মোমেন শাহ পররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারত থেকে এসে বললেন ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। শুনেছিলেন আপনারা? আরে বলেন না, শুনছেন কিনা? এটা আমার কথা তো না, এ কে মোমেন বলেছেন বাংলাদেশের আর ভারতের সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। তার মানে ভারত যদি ঠিক থাকে, আমাদেরকে হটাবার মতো শক্তি আর কারো নেই। আমরা বলতে চাই, স্বৈর শাসকের ভূমিকায় গিয়েছিলেন, জনগণের কথা শুনতেন, বাংলাদেশের সকল দলের কথা শুনতেন, সুশীল সমাজের বক্তব্য নিতেন, এবং আন্তর্জাতিক দুনিয়ার থেকে যে পরামর্শ এসেছে, আপনি যদি তাদের পরামর্শ নিতেন, ফ্রি ফেয়ার ইলেকশন করলেও অন্তত পক্ষে আওয়ামী লীগ বিরোধী দলে যেত। আর বিরোধী দলে গেলে আপনাকে দেশ ছাড়তে হতো না। ঠিক না বিচি? কিন্তু আপনার কপাল পোড়া একতরফা ভারতের পরামর্শে বাংলাদেশের 18 কোটি জনতা ভোটারকে মতকে অগ্রাহ্য করে পার্শ্ববর্তী রাষ্ট্রে ছত্র ছায়ায় অন্যায় ভাবে আপনি দেশের ক্ষমতায় মসনদে টিকে থাকতে চেয়েছিলেন। এই জন্য যুব সমাজ 2000 ছাত্র সমাজ তারা জান দিয়ে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা ফিরাই এনেছে। এই কৃতজ্ঞতা ছাত্র সমাজের। ঠিক আছে।